দেশের খবরে আপনাদের স্বাগত। আমি শুভ্র রয়েছি সঙ্গে। নজর রাখবো হেডলাইন্সে। পৃথিবীর মানচিত্রে থাকবে না পাকিস্তান, পাল্টে দেব ভূগোল। হুমকি ভারতের, ফের অপারেশন সিন্দুরের প্রস্তুতি দিল্লির, উজ্জীবিত করা হলো সেনাদের। ফের বিতর্কে যোগী প্রশাসন, সম্বলে ভাঙা হলো মসজিদ, 4 মাসে 2 মসজিদ গুড়িয়ে দিল পুলিশ। ড্রোন উড়িয়ে নজরদারি, ঘর থেকে বেরোলেই গুলির হুমকি। মুসলিম হওয়ায় চিকিৎসা পেলেন না অন্তঃসত্ত্বা মহিলা, জেহাদি তকমা। জৌনপুর সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ, অমানবিক ছবি যোগীর উত্তরপ্রদেশে। বাংলাকে ডুবিয়ে মারার চেষ্টা, সর্বশক্তি দিয়ে লড়ব বললেন মুখ্যমন্ত্রী। ডিবিসি জল ছাড়ল 65,000 কিউসেক। নিরঞ্জনের আগে কেন্দ্রকে নিশানা মমতার। আসছে বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশের সম্বলে গুড়িয়ে দেওয়া হলো মসজিদ। গত 4 মাসে 2টো মসজিদ গুড়িয়ে দিল যোগী সরকার। ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়। গ্রামবাসীদের বলা হয় যদি তারা ঘরের বাইরে বের হন তাহলে গুলি করা হবে। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সম্বল মসজিদ। একই সঙ্গে 30,000 বর্গফুটের একটা ম্যারেজ হলকেও গুড়িয়ে দেওয়া হয়েছে। যোগী আদিত্যনাথ সরকার বলেছে মসজিদ ও ম্যারেজ হল বেশ কয়েক বছর আগে বেআইনি জমিতে গড়ে উঠেছিল। এখানে ছিল পুকুর। রায়া বুজুর্গ গ্রামে এই মসজিদ ভাঙার জন্য নোটিশ দেওয়া হয়েছিল আগে। গত 4 মাসে সম্বলে 2টো মসজিদকে গুড়িয়ে দিল যোগী প্রশাসন। মসজিদ ভাঙার সময় ড্রোন ওড়ায় যোগী পুলিশ। পর্যাপ্ত পুলিশ রাখা হয় সর্বত্র। গ্রামবাসীদের ঘরে থাকতে মাইকিং করা হয়। বাইরে বের হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় যোগী পুলিশ। गुजर जाने के बावजूद भी इनके द्वारा जब नहीं तोड़ा गया है तो प्रशासन के द्वारा निर्णय लिया गया है कि इसको स्वयं तोड़ा जाएगा। ये एक इलीगल कंस्ट्रक्शन था और पर्याप्त समय इनको दिया गया है। पुलिस व्यवस्था की यहाँ चाकचौबंद है, ड्रोन से निगरानी रखी जा रही है और आसपास के जितने भी गांव सब में पहले मुनादी भी करा दी गई थी। शांति व्यवस्था व्याप्त, किसी प्रकार कोई समस्या नहीं है। পুলিশের তরফ থেকে বলা হয়েছে মসজিদের পরিকাঠামো সরিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রামবাসীদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। 4 দিন সময় চেয়েছিলেন গ্রামবাসীরা, কিন্তু পরিকাঠামো না সরানোয় শেষ পর্যন্ত সেটি ভেঙে ফেলার জন্য বুলডোজার চালানো হয়। উত্তরপ্রদেশের বেরেলিতেও উত্তেজনা অব্যাহত রয়েছে। আজ শুক্রবার নামাজের সময় অতিরিক্ত বাহিনী নামানো হয় বেরেলিতে। কয়েকদিন ধরে আই লাভ মুহাম্মদ নিয়ে উত্তেজনা রয়েছে। 144 ধারা জারি করা হয় আলা হজরত দরগার কাছাকাছি জায়গায়। নওমহল মসজিদ, আজমনগর মসজিদের সামনে পুলিশ মোতায়েন করা হয়। মসজিদ কমিটিগুলো জানিয়েছে আগামীকাল শনিবার দুপুর 2টোর সময় বিশেষ প্রার্থনা হবে। যাদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে যোগী সরকার তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মুসলিম হওয়ায় উত্তরপ্রদেশের চিকিৎসা পেলেন না অন্তঃসত্ত্বা। জৌনপুর সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মহিলা চিকিৎসক তাকে বলেন জেহাদিদের কোনো চিকিৎসা পরিষেবা দেব না। মুসলিম হওয়ায় অন্তঃসত্ত্বা মহিলার অস্ত্রোপচার করতে চাইলেন না উত্তরপ্রদেশের এক মহিলা চিকিৎসক। শামা পারভিন নামে এক মুসলিম মহিলা অন্তঃসত্ত্বা অবস্থায় জৌনপুরের হাসপাতালে ভর্তি হন 30 সেপ্টেম্বর রাতে। তার স্বামী মোহাম্মদ নওয়াজ অভিযোগ করেছেন তার স্ত্রীকে চিকিৎসা করতেই রাজি হননি সেই মহিলা ডাক্তার। চিকিৎসা পরিষেবা চাইলে জৌনপুর জেলা হাসপাতালের মহিলা ডাক্তার বলেন ও একজন মুসলিম, আমিও চিকিৎসা করতে পারবো না, ওকে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। এমনকি আপৎকালীন অবস্থায় শামা পারভিনের অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। কিন্তু জৌনপুর হাসপাতালের ওই মহিলা ডাক্তার জানান শামা পারভিন যেহেতু একজন মুসলিম মহিলা তাই তাকে অপারেশন টেবিলে নিয়ে যাওয়া যাবে না, আমি তার চিকিৎসা করব না। হাসপাতাল চত্বরে পুরো ঘটনাটির ভিডিও করা হয়। সেই ভিডিও সামনে এসেছে। बिना पूछे को पट्टी लगा दी गई, बताइए। ठीक है, अगर हम उसे हटाना चाहे तो क्या बोल रही है? अरे नहीं, नाम देख के मुसलमान नाम देख के क्या बोल रही है? अरे नहीं, फरहत जबी को प्रॉब्लम है ना कि इसको और एक कंसीव चाहिए, नया चाहिए और नया बताइए। 6 महीना में कौन नया चाहेगा? हमको कंसीव कौन चाहेगा बताइए? कौन चाहेगा नया बच्चा? कौन चाहेगा 6 महीना में कि कंसीव हो जाए और बेबी चाहे? भगवान का रूप होता है ना, इस सब अगर और उसके बाद जब हम बोले नहीं मैडम ऐसा कोई बात नहीं, ऐसा हम नहीं करना चाहते हैं, हमको प्रॉब्लम हो रहा, हमको दिक्कत हो रहा, तो क्या बोल रही है कि नहीं क्या बोलते हैं नहीं आप जिहाद करने आए हैं, आप जिहादी हैं। मैडम पूछे नाम, वो मैडम नाम बताइए, मैडम का नाम बताइए। জৌনপুর হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন একজন ডাক্তারের এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। শুধুমাত্র ধর্মীয় কারণে একজন ডাক্তার কখনো একজন রোগীর চিকিৎসায় প্রত্যাখ্যান করতে পারেন না। সে আধিকারিক জানিয়েছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে ও যদি মহিলা ডাক্তার দোষী সাব্যস্ত হন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। উমর খালিদ সার্জিল ইমামকে রাবণ সাজিয়ে বিসর্জন দিচ্ছিল এবিভিপি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। উমর খালিদ সার্জিল ইমামদের রাবণ সাজিয়ে বিসর্জন দেওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিজেপি পন্থী ছাত্র সংগঠন এবিভিপির। রাবণ দহন অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা পাথর ছোড়ে বলে অভিযোগ। একই সঙ্গে শোভাযাত্রার উপরও পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ অস্বীকার করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে অনেকেই ছাত্রী। বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেছে সার্জিল ইমাম, উমর খালিদরা এনআরসি সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত। কেন রাবণ সাজানো হয়েছে সার্জিল আর উমরকে তার জবাব দেয়নি এবিভিপি।
ये जो हेट पॉलिटिक्स और जो इस्लामोफोबिया और डिसहार्मनी जो एबीवी का काम है फैलाना इस पूरी सोसाइटी में, पूरे समाज में, उसके अगेंस्ट हम लोग खड़े थे। और ये जिस तरीके से रिलीजन को वेपनाइज करके डिसेंट को क्रिमिनलाइज किया जाता है, जिस तरीके से मुसलमानों को के डिसेंट को, उनकी आवाजों को दबाने की कोशिश की जाती है, उसके अगेंस्ट हम लोग कंडेम कर रहे थे, वहां पे खड़े के प्रोटेस्ट कर रहे थे। ছাত্র সংগঠন এআইএসএ বলেছে ইসলামোফোবিয়ায় ভুগছে এবিভিপি, রাজনৈতিক স্বার্থে সার্জিলদের ব্যবহার করা হচ্ছে। 9 দিন ধরে পুজো হয় জেএনইউতে, কাল ছিল নিরঞ্জন। কেন নাথুরাম গডসে, গুরমিত রাম রহিমকে রাবণ সাজানো হলো না তা নিয়ে এবিভিপিকে প্রশ্ন করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বিশ্বের মানচিত্রে আর থাকবে না পাকিস্তান, হুমকি দিলেন চিফ অফ আর্মি স্টাফ। অপারেশন সিন্দুর 2 এর পরিকল্পনা করছে ভারত। ভারতের বায়ুসেনা জানিয়েছে অপারেশন সিন্দুর 1 এ পাকিস্তানের যুদ্ধবিমানকে ধ্বংস করা হয়েছিল। পেহেলগাঁও ঘটনার পর অপারেশন সিন্দুরে পাকিস্তানের 4-5টা যুদ্ধ বিমানকে ধ্বংস করা হয়েছে বললেন চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল এপিসি। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে তা আমরা খুব ভালোভাবেই জানি। 2047 সালে রোড ম্যাপ তৈরি হচ্ছে। পাকিস্তান রাডার, রানওয়ে, F-16 বিমান হারিয়েছে। ভারত S-400 মিসাইল কিনবে কিনা তা পরিষ্কার করেনি এখনো পর্যন্ত। তবে শত্রুপক্ষকে দমন করার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। We have struck their a large number of their airfields, and we struck a large number of their installations. And what we have gathered from whatever int reports we have got is that on ground, because of this our strikes, there have been radars at least 4 places, command and control centers at 2 places, runway, of course, damaged at 2 places. Then 3 of their hangars in 3 different stations have been damaged, and in that hangar as well as on tarmac we have signs of one C-130 class of aircraft, one AEWC class of aircraft, and at least 4 to 5 fighter aircraft. এর আগে সিঙ্গাপুরে গিয়ে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, ভারত বেশ কয়েকটা যুদ্ধ বিমান হারিয়েছে অপারেশন সিন্দুরে। সেই সংখ্যাটা কত তা তিনি খোলসা করেননি। এরপরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধে 6-7টা বিমান ধ্বংস হয়েছে। সেই বিমান ভারত নাকি পাকিস্তানের তা খোলসা করেননি তিনি। আর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল বলেন, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে পাকিস্তানকে। इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में, भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़ेगा। तो आप अपनी पूरी तैयारी करके रखिए, और अगर परवरदिगार चाहेंगे, भगवान चाहेंगे, वाहेगुरु चाहेंगे तो बहुत जल्दी ही आपको मौका मिलेगा। उसके लिए ऑल दी बेस्ट। যদি তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না করে তাহলে ভারত কড়া ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন লাদাখের প্রতিবাদী মুখ সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। রেড পিটিশন দাখিল করে তিনি বলেছেন, তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছেন না, শারীরিক অবস্থা সম্পর্কেও কিছুই জানেন না তিনি। আগামী সোমবার এই মামলার শুনানি সম্ভাবনা। तो फर्स्ट ऑफ ऑल ऐसे रीजन में कर्फ्यू लगाना इज एब्सोल्युटली रॉन्ग एंड वी कंडेम इट। सेकेंडली, इस कर्फ्यू का ये कॉज बताना कि यूथ ने प्रोटेस्ट किया, ये सेकेंड थिंग इज व्हाट वी कंडेम, बिकॉज यूथ उस दिन शांति प्रिय तरीके से प्रोटेस्ट कर रहे थे। अगर सीआरपीएफ ने टीयर गैस नहीं चलाई होती तो ये एक बहुत पीसफुल प्रोटेस्ट होने जा रहा था, क्योंकि हमारे इंस्टीट्यूशन के स्टाफ और स्टूडेंट्स ने हमसे लीव मांग के वहां जाने के लिए रिक्वेस्ट किया था। और पिछले 5 सालों में और 10 सालों में जब से ये 6th शेड्यूल स्पेशली चल रहा है, ये हमने देखा है कि सोनम वांगचुक के नेतृत्व में जो भी अनशन हुए हैं, जो भी पदयात्राएं हुई हैं, वो एब्सोल्युटली गांधीयन तरीके से, एब्सोल्युटली नॉन वायलेंस को फॉलो करते हुए हुई हैं। सोनम वांगचुक सिर्फ एक साइंटिस्ट नहीं है, वो एक युवा पीढ़ी के इंस्पिरेशन भी हैं। उनको लोग सिर्फ ऐसे ही नहीं प्यार करते या इज्जत करते क्योंकि वो सिर्फ एक साइंटिस्ट हैं। साइंटिस्ट होने के साथ साथ वो ह्यूमैनिटेरियन हैं टू स्टार्ट विद। বিহারের ভোটে এবার বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে জানালো জাতীয় নির্বাচন কমিশন। 425 জন আমলা নিয়োগ করা হবে, এদের মধ্যে 287 জন আইএস অফিসার। বিহার ভোটের সঙ্গেই জম্মু কাশ্মীর, রাজস্থান, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পাঞ্জাব, মিজোরাম এবং ওড়িশায় উপনির্বাচন হবে বিধানসভায়। বিহারে এসআইআর নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
বিহারের নতুন ভোটার তালিকা থেকে বেশি বাদ পড়ল মহিলাদের নাম। 15.5 লক্ষ পুরুষ ভোটারের নাম বাদ গেছে। মহিলা ভোটারের নাম বাদ গেছে 22,70,000। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন রাজ্যের 75 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে, স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্য করা হবে। বিহারের এই ভোটার তালিকার পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর চিন্তায় রয়েছে বিজেপি, এমনকি আরজেডি কংগ্রেস জোটও চিন্তায় রয়েছে। গত বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল বিহারের 38% মহিলা ভোটার বিজেপি জোট অর্থাৎ এনডিএ কে ভোট দিয়েছে, 37% ভোট দিয়েছে আরজেডি কংগ্রেস বাম দলগুলোর মহাজোটকে। আবার উল্টো দিকে পুরুষ ভোটারদের 36% ভোট দিয়েছেন এনডিএ কে, 38% ভোট দিয়েছে মহাজোট। এই তথ্য প্রকাশ্যে আসার পরও চিন্তায় রয়েছে দুপক্ষই। বিজেপির শক্ত ঘাঁটি গোপালগঞ্জ, মধুবনী, পূর্ব চম্পারণ আর ভাগলপুরে মহিলা ভোটারের নাম বাদ গেছে সবচেয়ে বেশি। গোপালগঞ্জে 1,51,000, মধুবনীতে 1,31,000 আর ভাগলপুরে 1,06,000 মহিলার নাম বাদ গেছে। উল্টোদিকে পাটনা সারণে মহিলা ভোটারের নাম বাদ পড়েছে তুলনামূলকভাবে কম। 30শে সেপ্টেম্বর বিহারে যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেখানে 7,42 লক্ষ ভোটারের নাম রয়েছে। আরও 47 লক্ষ ভোটারের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। কমিশন অবশ্য জানিয়েছে এদের মধ্যে অনেকেই মৃত। তবে বিজেপিকে চিন্তায় রেখেছে জেনজি ফ্যাক্টর। বিহারে এবার নওদা জেলায় এসআইআর এ প্রায় 96 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। চূড়ান্ত ভোটার তালিকায় 30,491 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে এবার শুধুমাত্র নওদা জেলায় 3,64,000 নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এদের বয়স 18 থেকে 30-এর মধ্যে। ভোট কুশলীরা বলছেন এই জেনজি ভোটাররা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। তারা বিহারের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও ডিজিটাল সুবিধা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে। ভোটের আগের সমীক্ষাগুলো বলছে এই জেনজিরাই এবার বিহারে বড় ফ্যাক্টর। বিজেপি ও নীতিশ কুমারের বিরুদ্ধে এদের একাংশ ব্যাপকভাবে সক্রিয়। নভেম্বরে ভোট হতে পারে বিহারে। তার আগে আইএনডিআই ও এনডিএ জোট টানা প্রচার শুরু করেছে। আজ থেকে আসরে নেমেছেন ভোজপুরি বিখ্যাত গায়ক পবন সিং। তাকে বিজেপি এবার প্রার্থী করছে। সম্ভবত তাকেই মুখ্যমন্ত্রীর মুখ করা হবে। জেনজিদের কাছে টানতে পবনকেই সামনে রাখছে বিজেপি। উল্টোদিকে আইএনডিআই এ তেজস্বী যাদব ও কানহাইয়া কুমারকে সামনে রেখে নির্বাচনে লড়াই করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বাংলাকে ডুবিয়ে মারার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এক স্যান্ডেলে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সর্বশক্তি দিয়ে এই প্রচেষ্টা রুখে দেব। বাংলাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাঙালিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তা পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ করব, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, কয়েকদিন ধরে ডিভিসি জল ছাড়ছে। এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা কৃত্রিমভাবে তৈরি, আর সেটি তৈরি করছে দামোদর ভ্যালি কর্পোরেশন। আজ প্রতিমা নিরঞ্জন হচ্ছে বিভিন্ন ঘাটে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, গঙ্গায় জল বেড়েছে, 65,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। উৎসবের মরশুমে মানুষকে ডুবিয়ে মারার চেষ্টা হচ্ছে। নবান্নকে কোনো আগাম বার্তাও দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, লক্ষ লক্ষ মানুষ হঠাৎ করেই বিপর্যয়ের মুখে পড়েছেন। এই বিপর্যয় কাটিয়ে উঠবে রাজ্য সরকার। অশুভ শক্তির বিনাশ হবে, আর একদিন সত্য জয়লাভ করবেই। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেন, বাংলার প্রতি বঞ্চনা করছে দিল্লি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভারতে আসছেন লিওনেল মেসি। যুব ভারতীতে প্রদর্শনী ম্যাচ খেলবেন তিনি। 8ই অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হবে। 3,500 টাকা হলো টিকিটের সবচেয়ে কম দাম। লিওনেল মেসিকে দেখার জন্য টিকিট বিক্রি শুরু হবে 8ই অক্টোবর থেকে। সবচেয়ে কম দামে টিকিটের দাম ধরা হয়েছে 3,500 টাকা। সর্বোচ্চ দামে টিকিটের কথা অবশ্য ঘোষণা করেননি উদ্যোক্তারা মনে করেছেন, টিকিটের চড়া মূল্য হলেও মেসির ভক্তদের সাড়া ইতিবাচকই হবে। একটি বিশেষ অ্যাপ খোলা হচ্ছে। এই অ্যাপের নাম দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাপ। টিকিট পাওয়া যাবে এই অ্যাপ থেকেই। এদিকে মেসি একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি লিখেছেন, ভারত সফর আমার কাছে চিরকালই খুব বিশেষ। 14 বছর আগে আমি ভারতে গিয়েছিলাম, তখন যে আতিথেয়তা পেয়েছিলাম তা উল্লেখ করার মতো। ভারতের সমর্থকদের আমার বেশ লেগেছিল। ভারত যে এত বড় ফুটবল পাগল একটা দেশ, তা আমি সেখানে না গেলে জানতে পারতাম না। তাই তাদের টানেই আবার একবার আমার ভারত সফর হতে চলেছে। একই সঙ্গে মেসি জানিয়েছেন, এই সফর থেকে সমর্থকরা যেমন আমাকে দেখার আনন্দ উপভোগ করতে পারবেন, তেমন আমিও ভারতের নতুন প্রজন্মের বহু ফুটবলারকে সামনে থেকে দেখতে পারবো। 13ই ডিসেম্বর যুব ভারতীতে মেসির সম্মানে আয়োজিত হবে প্রদর্শনী ম্যাচ। সেই ম্যাচে লিওনেল মেসি নিজে খেলবেন, সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়ারাও খেলবেন এই ম্যাচে। ছোটদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। কলকাতা থেকে মুম্বাই হয়ে তার যাবার কথা দিল্লি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে।